আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের কোষের গঠন চ্যাপ্টারটার 7th ক্লাস এবং আই হোপ আর একটা কিংবা হাইয়েস্ট 2টা ক্লাসের মধ্যে আমাদের হচ্ছে এই চ্যাপ্টারটা খুব সুন্দরভাবে প্যাক আপ হয়ে যাবে। আজকের টপিকটা কি দেখো, আজকের টপিক হচ্ছে আমাদের ক্রোমোজোম এবং ক্রোমোজোম টপিকটা হচ্ছে আমাদের এই যে আমরা যে মানুষ হয়েছি, আমরা যে মানে এত প্রাণী আছে দুনিয়ায়, এর মধ্যে যে আমরা মানুষই হলাম, এই মানুষ হওয়ার পিছনে যদি বলা যায় যে সব থেকে বড় ভূমিকাকার, তাহলে বলতে হবে যে ক্রোমোজোমের। এই ক্রোমোজোম একটা নির্দিষ্ট সংখ্যায় নির্দিষ্ট আকার আকৃতিতে একদম সেমভাবে আমাদের সবার শরীরে হচ্ছে থাকে। এখন এর মধ্যে হচ্ছে বংশগতি বস্তু যেগুলো থাকে সেখানে এক একজনের হচ্ছে ভ্যারিয়েশনের কারণে এক এক টাইপের হতে পারে, কিন্তু আমাদের এই যে ধরো ক্রোমোজোমের সংখ্যাটা ফিক্স থাকে। তারপরে হচ্ছে আমাদের মানে নিউক্লিয়াসের ভিতরে একটা নির্দিষ্ট জায়গায়। তো এই ক্রোমোজোমটা নিয়ে তাহলে বুঝতে পারতেছি আমরা যে ক্রোমোজোমটা কত বেশি ইম্পর্টেন্ট। তো এই ক্রোমোজোম নিয়ে হচ্ছে আজকে আমাদের ক্লাস, প্লাস হচ্ছে বংশগতি বস্তু, এটা নিয়ে হচ্ছে আজকে আমাদের লেখাপড়া। তো চলো আমরা হচ্ছে দেখি, সামনে আগাই। তো ক্রোমোজোম জিনিসটা আসলে আমরা ক্রোমোজোম নিয়ে এটার যদি সংখ্যাটা দেখি তাহলে অনেক ইনফরমেশন হচ্ছে আমরা জানতে পারবো। কী ইনফরমেশন জানতে পারবো? সবার আগে হচ্ছে এটা আমাদের অবস্থানটা জানতে হবে। আচ্ছা, এটার অবস্থানটা কোথায়? অবস্থান হচ্ছে কোষস্থ নিউক্লিয়াসে। এখন এই কোষস্থ নিউক্লিয়াস মানে হচ্ছে আমাদের সুগঠিত যেই কোষ আছে, মানে সুকেন্দ্রিক কোষ, সেগুলোর হচ্ছে এই যে নিউক্লিয়াসটা খুব সুন্দর করে আমাদের একটা ঝিল্লি দিয়ে ঘেরা থাকে। এই ঝিল্লি দিয়ে ঘেরা নিউক্লিয়াসটার ভিতরে হচ্ছে আমাদের ক্রোমোজোম থাকে। তাহলে হচ্ছে আমাদের কোষস্থ নিউক্লিয়াসের অবস্থান। এখন এরপরে আমরা দুইটা বৈশিষ্ট্য, খুবই ইউনিক বৈশিষ্ট্যের কথা বলবো। অনেক বৈশিষ্ট্য আছে কিন্তু এই দুইটা বৈশিষ্ট্য ইউনিক এবং ইম্পর্ট্যান্ট দেখে আমরা সংজ্ঞার মধ্যে বলি। কী বৈশিষ্ট্য? একটা হচ্ছে ফার্স্ট অফ অল অনুলিপন ক্ষমতা সম্পন্ন। অনুলিপন ক্ষমতা সম্পন্ন হওয়াটা কেন এত বেশি ইম্পর্ট্যান্ট? কারণ আমাদের ধরো অনুলিপন ক্ষমতা এটা নাই, তাহলে ব্যাপারটা কী হবে জানো? আমাদের যখন মাইটোসিস কোষ বিভাজন হবে তখন হচ্ছে আমাদের নিউক্লিয়াস ভাগ হয়ে যে দুইটা আমাদের সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট নিউক্লিয়াস হয়, সেটা আর হইতে পারবে না। আর ক্রোমোজোমের সংখ্যাটা আমাদের মানুষ হওয়ার জন্য এত বেশি ইম্পর্ট্যান্ট। ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে আমাদের মানুষের দেহে কত? মানুষের দেহে হচ্ছে আমাদের 23 জোড়া বা 46টা। এখন এই 46টা ক্রোমোজোমের জায়গায় যদি 47টা বা 45টা হয় তাহলেই আমাদের অনেক চেঞ্জেস হয়ে যাবে। তো আমাদের এই অনুলিপনটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। আর আচ্ছা গেল। এরপরে হচ্ছে আমাদের এটার আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে রং ধারণকারী। এই রং ধারণকারী দেখেই আমরা সামনে পড়বো যে আমরা বিভিন্ন ধরনের হচ্ছে স্টেইনিং বা হচ্ছে ধরো আমরা যখন মাইক্রো বায়োলজিতে কাজ করি বা মানে আমরা কোষটাকে অনুবীক্ষণ যন্ত্রের নিচে যখন দেখতে যাই, হ্যাঁ, এই মেডিকেলে তো আমরা হচ্ছে অহরহই দেখি। তো তখন হচ্ছে দেখা যায় কি এক একটা কিছু সলিউশন আছে, এইসব সলিউশনের মধ্যে হচ্ছে সেলকে যদি আমরা হচ্ছে মানে দিতে পারি তখন হচ্ছে এটা একটা স্টেইন বা একটা কালার হচ্ছে ধারণ করে, তো মানে রংটাকে একসেপ্ট করতে পারে। আচ্ছা, এটার গঠন। আচ্ছা, তাহলে অবস্থান গেল, দুইটা বৈশিষ্ট্য গেল। এরপরে হচ্ছে আমাদের গঠনটা ইম্পর্টেন্ট। গঠন হচ্ছে কি জানো? নিউক্লিয় প্রোটিন। নিউক্লিয় প্রোটিন মানে কি? নিউক্লিয় প্রোটিন মানে হচ্ছে আমাদের একটা বংশগতি বস্তু বা হচ্ছে আমাদের ডিএনএ আর কি বলে এটা, মানে একটা নিউক্লিক অ্যাসিড প্লাস হচ্ছে আমাদের প্রোটিন, নিউক্লিয় প্রোটিন। আচ্ছা, এটার গঠনে তাহলে নিউক্লিয় প্রোটিন থাকে। নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত যে ক্ষুদ্রাঙ্গ বংশগতীয় উপাদান মিউটেশন, প্রকরণ প্রভৃতি কাজে ভূমিকা পালন করে তাদেরকে হচ্ছে আমাদের ক্রোমোজোম বলে। তাহলে হচ্ছে আমাদের এটার আকৃতিটা কি? একদম সূত্রাকৃতি। এবং এটা একটা ক্ষুদ্রাঙ্গ, সূত্রাকৃতির ক্ষুদ্রাঙ্গ। এটা কি কাজ করে? বংশগতীয় উপাদান, মিউটেশন, প্রকরণ প্রভৃতি কাজে হচ্ছে ভূমিকা পালন করে। বংশগতীয় উপাদান হিসেবে কাজ করে, মিউটেশন করে আর হচ্ছে প্রকরণ করে।
তাহলে হচ্ছে আমরা অনেক ইনফরমেশন কিন্তু আমরা পেয়ে গেছি যে ক্রোমোজোম কী কী করে, কই থাকে ফার্স্ট অফ অল। তারপরে হচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য না মাইটোসিস, যে কারণে আমাদের ঠিকঠাক মতো মাইটোসিস হচ্ছে, এটা হচ্ছে কারণ আমাদের ক্রোমোজোমটা অনুলিপন ক্ষমতা সম্পন্ন, রং ধারণ করি। তারপর এটা গঠনে কী থাকে, নিউক্লিক অ্যাসিড বা প্লাস হচ্ছে আমাদের প্রোটিন বা নিউক্লিয় প্রোটিন যেটাকে বলে। তারপরে হচ্ছে আমাদের মানে একসাথে নিউক্লিয় প্রোটিন বলে। আর আকৃতিটা কি সূত্রাকৃতির, আর কাজ হচ্ছে এটা আমাদের বংশগতি উপাদান হিসেবে কাজ করে, মিউটেশন প্রকরণ। আচ্ছা, এখন সামনে আসি দেখি। এরপরে হচ্ছে আদি ক্রোমোজোম। আদি ক্রোমোজোম জিনিসটা কি, এই যে ক্রোমোজোমের এই ডেফিনিশনটা আমরা দিছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের একদম মানে সুগঠিত ক্রোমোজোম, যেটা হচ্ছে আমাদের এই যে কোষের নিউক্লিয়াসের ভিতর খুব সুন্দর করে ঝিল্লির ভিতরে থাকে। আচ্ছা, আজকে কিন্তু আমি লেকচারটা এমনভাবে আনছি যে এই লেকচারটা সুন্দর করে তোমরা নোট করে ফেললে ইনশাল্লাহ তোমাদের আর কিছু লাগবে না। আচ্ছা, তাহলে দেখো আদি ক্রোমোজোম জিনিসটা কি। আদি ক্রোমোজোম হচ্ছে আদি কোষের নিউক্লিয়াসের সুগঠিত ক্রোমোজোম থাকে না, ডিএনএ বা আরএনএ থাকে। এই ডিএনএ বা আরএনএটাই হচ্ছে আমাদের আদি ক্রোমোজোম। আচ্ছা, মেইনলি আমাদের ডিএনএ থাকে। আর আমাদের আরএনএটা হচ্ছে আমাদের কতক ভাইরাসে থাকতে পারে। আচ্ছা, তাহলে এই যে এই জিনিসটা, এটাই হতেছে আমাদের আদি ক্রোমোজোম। আর এটা হচ্ছে আমরা ইউজুয়ালি আলোক অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখতে পারি, একটা হচ্ছে স্পেশাল রঞ্জক পদার্থ ব্যবহার করে। আচ্ছা, এখন হচ্ছে এটা দেখো, আমরা এটার আবিষ্কারে আসার পরে হচ্ছে তোমরা ভয় পেয়ে যাও না যে আমরা অনেকগুলো আমি হচ্ছে বিজ্ঞানীর নাম লিখে আনছি, 6টা বিজ্ঞানীর নাম লিখে আনছি। হ্যাঁ, এখন এই 6টা বিজ্ঞানীর নাম তো মুখস্থ করা আমাদের জন্য খুবই কঠিন ব্যাপার এবং কান্নাকাটি শুরু হয়ে যাবে। তো এত ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি একটু হচ্ছে সুন্দর করে বলতেছি। দেখো, কার্ল নাগেলি, হ্যাঁ কার্ল নাগেলি অনেকে হচ্ছে এভাবে মনে রাখতো আমাদের সময়। সে হচ্ছে 1842 সালে সর্বপ্রথম হচ্ছে এটা প্রত্যক্ষ করে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের 1842 সালে। তাহলে হচ্ছে সবার আগে গেল আমাদের কার্ল নাগেলির কথা আমাদের পড়তে হবে। এরপরে দেখো ই স্টার্স বার্জার, ওনার কথাটা না অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে সবারটা না মনে না রাখো। কার্ল নাগেলি, স্টার্স বার্জার, ওনাদের নামটা হচ্ছে মনে রাখতে হবে। উনি হচ্ছে আমাদের মানে জাস্ট কোষ বিভাজনের সময় সুতার মতো হচ্ছে কিছু গঠন খেয়াল করছিল। তাহলে এই যে সূত্রাকৃতি, এটা হচ্ছে আমাদের কোত্থেকে আসছে, এটা হচ্ছে আমাদের বার্জার থেকে আসছে। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা আমাদের সে কবে করছে হচ্ছে এটা 1875 সালে। তাহলে হচ্ছে 1842 সালে সবার প্রথম হচ্ছে আমাদের অবজার্ভ করা হয়, তারপরে সূত্রাকৃতিটা অবজার্ভ করে বার্জার 1875। আচ্ছা, তারপরে ওয়াল্টার ফ্লেমিং কী করে দেখো। ওয়াল্টার ফ্লেমিং হচ্ছে আমাদের ক্রোমাটিন নামকরণ করেন। ওয়াল্টার ফ্লেমিং তাহলে কী করেছে, ক্রোমাটিন নামকরণ করেছে। সুতার মতো গঠনগুলোকে ক্রোমাটিন নামকরণ করেছে 1888-তে। তাহলে 75-এ হচ্ছে আমাদের সুতার মতো গঠন, তারপরে হচ্ছে এরপরে এই সুতার মতো গঠনটাকে ক্রোমাটিন নাম দেয় ওয়াল্টার ফ্লেমিং 1888-তে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ডাব্লিউ ওয়াল্টার, সে কী করেছে দেখো, সে হচ্ছে ওই 1888-তেই এই ক্রোমাটিনকে সে হচ্ছে বলে যে না, এটা তো হতেছে বর্ণ ধারণ ক্ষমতা আছে এই ক্রোমাটিনগুলোর বা এই সূত্রাকৃতির অঙ্গাণুগুলোর। বর্ণ ধারণ ক্ষমতা থাকলে কেন এটাকে ক্রোমোজোম নাম দিতে হবে, এটার সাথে হচ্ছে মানে সেটা কি দেখো, ক্রোমা মানে অ্যাকচুয়ালি হচ্ছে কালার বা বর্ণ, আর সোমা মানে হচ্ছে দেহ। তো মানে রং ধারণকারী দেহ বা রঞ্জিত দেহ, এই নামটা দেওয়ার জন্য হচ্ছে আমাদের ডাব্লিউ ওয়াল্টার হচ্ছে কি বলে মানে বলছে যে ক্রোমাটিনকে যাতে হচ্ছে ক্রোমোজোম নাম দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে হচ্ছে ওয়াল্টার কিন্তু
ওয়াল্ডের কিন্তু অনেক মানে ওয়াল্টার না সরি ওয়াল্টার ফ্লেমিং তো হচ্ছে ক্রোমাটিন বলছে, আর ওয়াল্ডেয়ার কিন্তু ওই 1888তেই একদম অনেক ইম্পর্ট্যান্ট একটা কাজ করে ফেলছে, সেটা হচ্ছে ক্রোমোজোম আবিষ্কার করে ফেলছে। কেন? কারণ হচ্ছে আমাদের রঞ্জিত দেহ বা হচ্ছে আমাদের রং ধারণকারী দেহ, এটা হচ্ছে বোঝানোর জন্য। এটা কত? 1888 সালে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখন তাহলে হচ্ছে ক্রোমা মানে কি? ক্রোমা মানে রং, আর সোমা মানে দেহ। আমি জানি এটা তোমাদের মনে থাকবে, এটা এত ইসে করে বলতে হবে না। আচ্ছা, এরপরে সাটন ও বোবারি কি করছে দেখো। সাটন ও বোবারি হচ্ছে আমাদের এই ক্রোমোজোমগুলোকে হচ্ছে বংশগতি বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসাবে বর্ণনা করেছেন। আর থিওফাইলাস পেইন্টার যে, সে হচ্ছে প্রথম মানুষের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে প্রকাশ করছে। তো এই দুইটা যে আমাদের লাস্টের দুইটা খুব বেশি ইম্পর্টেন্ট তা না, বাট সাটন ও বোবারি কী করছে এটা পরে রাখো, যে বংশগতি ও বৈশিষ্ট্য ধারক ও বাহক হিসাবে বর্ণনা করেছেন। বাট এই চারটা নাম না খুব ইম্পর্টেন্ট, প্রথম চারটা, ঠিক আছে। কারণ এখানে দেখো একদম 1842 একটা ঘটনা, 1875 একটা ঘটনা, 1888 একদম দুইটা ঘটনা। কি? ফার্স্টে 1842 অবজার্ভ করছে প্রথমে উদ্ভিদ কোষে, তারপরে সেটাকে করেছে কার্লনাগেলি, তারপরে হচ্ছে আস্তে আস্তে আমাদের বার্গার, হ্যাঁ বার্গার দিয়ে মনে রাখো, ঠিক আছে। সে হচ্ছে 1875 সালে সুতা আকৃতি লক্ষ্য করেন। এরপরে ওয়াল্টার ফ্লেমিং আর ওয়াল্ডেয়ার, ওনারা হচ্ছে একজন বলছে ক্রোমাটিন আর একজন বলছে না, এটা যেহেতু রং ধারণকারী দেহ তো এটাকে আমি বলবো কি ক্রোমোজোম। শেষ। এরপর এটা সংখ্যা। আচ্ছা দেখো, আমাদের সংখ্যা অ্যাকচুয়ালি কত হয়? ক্রোমোজোমের সংখ্যাটা আমি বলছি যে এটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এটা মানুষকে মানুষ বানায় রাখছে, নাহলে বানর শিবপাজি বানায় ফেলতো। আচ্ছা, এখন সংখ্যাটা তার মানে আমাদের মানুষের শরীরে ফিক্স, তো তার মানে কি অন্যান্য কোনো প্রাণীর আমাদের থেকে ভিন্ন। এখন অন্য মানে একটা প্রজাতির প্রাণীদের সবার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে ফিক্স, এইটা চেঞ্জ হইলেই তার অনেক ধরনের মানে অনেক টাইপের কাহিনী হয়ে যেতে পারে। তো এখন কত হইতে পারে? এখন প্রজাতি ভেদে আমাদের চেঞ্জ হয় ঠিকই, কিন্তু সবসময় ইউজুয়ালি আমাদের 2 থেকে 1600 থাকে, ঠিক আছে। সেটা হচ্ছে আমাদের 2 থেকে 16 থাকে ক্রোমোজোম সংখ্যা। এই ক্রোমোজোম সংখ্যাটা আবার ধরো এক একটাতে উদ্ভিদে এক এক রকম থাকে, এর মধ্যে কিছু হচ্ছে সর্বোচ্চ কোথায় থাকে, সর্বনিম্ন কোথায় থাকে, এটা আমাদের জানা উচিত। দেখো ফার্ন জাতীয় উদ্ভিদে হচ্ছে আমাদের সর্বোচ্চ থাকে হচ্ছে ফার্ন জাতীয় উদ্ভিদে অফিওগ্লসাম রেটিকুলাটাম, এখানে কত থাকে? 1200, ঠিক আছে। ফার্নে সর্বোচ্চ হচ্ছে 1200 থাকে। কত? অফিওগ্লসাম রেটিকুলাটাম, আলাদা আলাদা করে পড়ে, অফিওগ্লসাম তারপরে হচ্ছে আমাদের রেটিকুলাটাম, ঠিক আছে। এই কয়টা জিনিস, ঠিক আছে। তাহলে হচ্ছে 1200। পুষ্পক উদ্ভিদের সর্বোচ্চটাও জানতে হবে, সর্বনিম্নটাও জানতে হবে। সর্বনিম্নটা কি? সর্বনিম্নটা হচ্ছে আমাদের হ্যাপ্লোপ্যাপাস গ্র্যাসিডিস, যেখানে হচ্ছে 2n = 4। 2n মানে কি? আমাদের ডিপ্লয়েডের হচ্ছে ধরো যে ডিপ্লয়েড, যেরকম মানুষ হচ্ছে ডিপ্লয়েড, ঠিক আছে। তার মানে হচ্ছে আমাদের 2 সেট ক্রোমোজোম থাকে, প্রত্যেকটা সেলে 2 সেট ক্রোমোজোম থাকে। এক সেটকে যদি আমরা n দিয়ে প্রকাশ করি, তার মানে হচ্ছে আমাদের 2 সেট মানে হচ্ছে 2n, ঠিক আছে। আর 2n সবসময় একটা জোড় সংখ্যা হবে, হ্যাঁ, কখনো এটা বিজোড় সংখ্যা হবে না, কারণ তাহলে তুমি ভাগ কেমনে করবা? প্রত্যেকটা সেটে তো একটা ফিক্সড অ্যামাউন্টই থাকবে। তো এখানে যেরকম হ্যাপ্লোপ্যাপাস গ্র্যাসিলিসে 2n = 4, মানে প্রত্যেকটা সেটে 2টা করে ক্রোমোজোম থাকে, n = 2। আচ্ছা, সর্বোচ্চ কোথায় থাকে? পোয়া লিটারোসাতে হচ্ছে আমাদের সর্বোচ্চ থাকে। আচ্ছা, কত? 2n, এটা হচ্ছে আমাদের 506 থেকে 530, তার মানে পুষ্পক উদ্ভিদে নর্মালি আমাদের কমই থাকে একটু। সর্বনিম্ন হচ্ছে আমাদের 4টা আর সর্বোচ্চ হচ্ছে 506 থেকে 530টা। প্রাণীতে এরপরে দেখো প্রাণীর কাহিনীটা, তাহলে আমরা উদ্ভিদ গেল, উদ্ভিদ হচ্ছে ফার্নটা পড়লাম, ফার্ন জাতীয় উদ্ভিদে কত আর পুষ্পকের কত। এখন প্রাণীতে যদি বলি, গোল কৃমিতে হচ্ছে আমাদের সবচেয়ে কম থাকে, ঠিক আছে। কত? সবচেয়ে কম মানে একদম আমি বলছি 2 থেকে 1600, এটা ধরো প্রাণীর জন্য, একদম প্রাণীর জন্যই অ্যাকচুয়ালি বলা হয়েছে 2 থেকে 1600। প্রাণীর সর্বনিম্ন গোল কৃমিতে 2n = 2, আর হচ্ছে আউলাক্যান্থাস হচ্ছে আমাদের সর্বোচ্চ প্রাণীর মধ্যে। এটা কি? এটা হইতেছে একটা রেডিওলারিয়া জাতীয় প্রোটোজোয়া, ঠিক আছে। রেডিওলারিয়া কৃমি যেটা বা এই জাতীয় হচ্ছে একটা প্রোটোজোয়া, এটা হচ্ছে আমাদের 2n = 1600। শেষ। তাহলে হচ্ছে সংখ্যাটা আমরা বুঝলাম।
2 থেকে 1600 এটা অবশ্যই মনে রাখবে। এখন মানুষের সংখ্যাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। মানুষের দেখো বড় বড় করে লিখে রাখছি যে 46 টু এন্ড ক্রোমোজোম, যে যার মধ্যে হচ্ছে 44টা অটোজোম আর হচ্ছে আমাদের 2টা সেক্স ক্রোমোজোম। এটা সারা জিন্দেগিতে ভোলা যাবে না। আর উচ্চতর জীবে এমনিতে ধরো মানুষের 46টা, আর এমনিতেই উচ্চতর জীবে কত থাকে, 2 থেকে 80-র মধ্যে থাকে, ঠিক আছে? এত 1600-1600 থাকে না, 2 থেকে 80-র মধ্যে ইউজুয়ালি থাকে আমাদের উচ্চতর জীবে। যে আর মানুষও তো একটা উচ্চতর জীব, তো আমাদের হচ্ছে 46টা থাকে। এখন এই চারটা তোমরা হচ্ছে বই খুললে দেখতে পারবে, এবং বই খুললে এটা দেখলে মাথা ঘুরাবে, মানে সবাই তো হ্যাঁ এতগুলা কীভাবে মনে রাখবো। দেখো এতগুলো মনে রাখা এটা তেমন কোনো ব্যাপার না, বেশি রাখতে হবে না। যে ধান, গম, এখানে তোমরা কয়েকটা ইভেন এসএসসিতে পড়ে আসছো মনে হয়। আচ্ছা দেখো, ধান অরিজা স্যাটিভা, তারপরে হচ্ছে গম কি ট্রিটিকাম অ্যাস্টিভাম, তারপরে হচ্ছে ভুট্টা জিয়ামেস, পেঁয়াজ অ্যালিয়াম সেপা, আর হচ্ছে শসা কিউকিউমিস স্যাটিভাস, এগুলো লাগবে। তারপরে সোলানাম টিউবারাসাম এটাও লাগবে অ্যাটলিস্ট। সেটা হচ্ছে দেখো সায়েন্টিফিক নেমটা। তারপরে কলা মুসা প্যারাডিসিয়াকা। আচ্ছা তারপরে হচ্ছে মানুষের, এখান থেকে লাগবে মানুষেরটা অবশ্যই লাগবে হোমোস্যাপিয়েন্স, তারপরে গরুরটা লাগবে বস ইন্ডিকা, ছাগলেরটাও শিখে রাখো বেটার। তারপরে হচ্ছে কবুতরেরটাও লাগে অনেক সময় কলম্বা লিবিয়া। গরিলা 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 এটা 48, গিনিপিক 64, গোলকৃমি 2, হাইড্রা 32। আচ্ছা এখন দেখো আমি একটু ইজি করে পড়াই দিই। ধান অরাইজা স্যাটিভা, এই সায়েন্টিফিক নেমগুলা হচ্ছে বারবার লিখে লিখে হচ্ছে প্র্যাকটিস করবে, ঠিক আছে? ধান অরিজা স্যাটিভা এটার কত 24, ধানের 24, ঠিক আছে? আচ্ছা এই 24টাকে উল্টাই দিবা গম, ধান গম আমরা একসাথে বলি না, ধান গম ভুট্টা, ধান গম ভুট্টা, তারপরে পেঁয়াজ শসা গোলালু, ধান গম ভুট্টা পেঁয়াজ শসা গোলালু, ধানের 24, এটাকে উল্টাই দিলে 42, এটা হচ্ছে আমাদের গমের। তারপরে ভুট্টার কত, ভুট্টার হচ্ছে 20, পেঁয়াজের 16, শসার 14, গোলালু 48। হ্যাঁ আচ্ছা গেল। এরপরে হচ্ছে আমাদের কলায় আবার কত আসতেছে, কলায় হচ্ছে 44, হোমোস্যাপিয়েন্সে 46 বলছিলাম আমি, বস ইন্ডিকা গরু আর হচ্ছে ছাগল কার্পা হিরকাস, এই দুইটার কিন্তু সেম দেখো 60, ঠিক আছে? এই দুইটার 60, তো এই দুইটাই মনে রাখতে ইজি। আর কবুতরের বেড়ে গেছে অনেক, 80 হয়ে গেছে। আচ্ছা তারপরে আমাদের দেখো কলা মানুষ আর হচ্ছে গরিলা, এই তিনটার একদম একই সাথে বাড়ছে। কলার হচ্ছে আমাদের 44, তারপরে মানুষের 46, আর হচ্ছে গরিলার কত 48। গিনিপিগের এটা, গিনিপিগটাও দেখো ক্যাভিয়া প্রোসেলাস, এটা হচ্ছে আমাদের কত 64। গোলকৃমি পরেই আসলাম, অ্যাসকারিস মেগালো সেফালাস, এটা সায়েন্টিফিক নেমটা অবশ্যই পড়বে, একটু আগেই পড়াইলাম, ইসে হবে হচ্ছে 2টা। আচ্ছা আর হাইড্রা ভালগারিস 32, হাইড্রাটা তোমরা ডিটেইলেও পড়বা, সো তোমাদের এটা মুখস্থ হয়েই যাবে এখন যদি মুখস্থ নাও করো, ঠিক আছে? আচ্ছা তাহলে হচ্ছে আমাদের ধান গম ভুট্টা পেঁয়াজ শসা গোলালু, এই 6টা ফার্স্টে। ধানের 24, উল্টাই দিলে 42 হচ্ছে গমের, তারপরে হচ্ছে আমাদের 20, 16 আর 14, হ্যাঁ, আর এরপরে 48 হচ্ছে গোলালুর। কলা মানুষ আর হচ্ছে গরিলার ক্ষেত্রে একটা মিল আছে, যে কলায় 44, তারপরে হচ্ছে মানুষের 46, আমাদের কি বলে ওটা গরিলাতে হচ্ছে গরিলা, এটা সায়েন্টিফিক নেমটা ইজি 48। গরু ছাগলে সেম 60, আর এর থেকে 20 বেড়ে আমাদের 80 হয়েছে হচ্ছে কবুতরের। গোলকৃমিতে 2টা, হাইড্রাতে 32টা, গিনিপিগে 64টা। আচ্ছা আই থিঙ্ক একটু ইজি হয়েছে তোমাদের পড়ার জন্য। এখন দৈর্ঘ্য এত কিছু মনে রাখতে হবে না, জাস্ট মনে রাখবা 4 থেকে 6 মাইক্রোমিটার হচ্ছে মানুষের ক্ষেত্রে, ঠিক আছে? ড্রসোফিলা মাছিতে আমাদের ওই সেম কি বলে 3 মাইক্রোমিটার, আর হচ্ছে আমাদের 8 থেকে 12 মাইক্রোমিটার হচ্ছে ইসেতে ভুট্টাতে। তাহলে হচ্ছে মাছি, ড্রসোফিলা কিন্তু একটা মাছি, ঠিক আছে? এটা হচ্ছে ছোট মানুষের থেকে, ভুট্টা হচ্ছে বড়, মাঝখানে হচ্ছে মানুষের পড়ছে 4 থেকে 6 মাইক্রোমিটার, মানুষেরটা অবশ্যই মনে রাখতে হবে। এখন আসো মেইন ইম্পর্টেন্ট কথাতে, সেটা হচ্ছে আমাদের ক্রোমোজোমের ভৌত গঠন। আচ্ছা ক্রোমোজোমের ভৌত গঠন দেখো, এখানে আমি একটা ছবিটা যে নিয়ে আসছি, এখন বুঝতে পারতেছো। ফার্স্টে আমরা কি, এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, এটা হচ্ছে একটা নিউক্লিয়াস। ধরো এই যে আমরা যে গোল নিউক্লিয়াসটা আমরা আমাদের বইয়ে পড়েছি, এরকমই হচ্ছে একটা কি বলে দ্বিস্তর বিশিষ্ট ডাবল আবরণী বেষ্টিত, তাই না? নিউক্লিয়াস।
এখন এই নিউক্লিয়াসটার ভিতরে হচ্ছে আমাদের কি থাকে, ভিতরে এখানে হচ্ছে ম্যাট্রিক্সে ধরো আমাদের ম্যাট্রিক্স হচ্ছে না ক্রোমোজোম। তো আমাদের বাইরে থেকে তো সব দেখা যাচ্ছে না, এই জায়গাটা আমরা হচ্ছে একটু ভালো মতো দেখতেছি বা বড় করে দেখতেছি। বড় করে দেখলে এই যে এখানে হচ্ছে ম্যাট্রিক্স আছে, যেটা হচ্ছে আমাদের এত ভালো বোঝা যাচ্ছে না। ম্যাট্রিক্সে আমাদের অনেকগুলো এই যে ক্রোমোজোম আছে। ক্রোমোজোমটা আমরা আলাদা করে এপাশে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম। কি পেলাম, এই যে আমাদের বড় একটা ক্রোমোজোম, ঠিক আছে, এই ক্রোমোজোম। তো এই ক্রোমোজোমটা অ্যাকচুয়ালি এখানে মাঝখানে সেন্ট্রোমিয়ার বলে একটা জিনিস আছে, সেন্ট্রোমিয়ার, এই যে সেন্ট্রোমিয়ার। আচ্ছা, আর এই ক্রোমোজোমটা দেখো, এই পাশটাকে আমরা হচ্ছে একটু ভিতরে যদি আমরা দেখি তাহলে কি দেখবো, এখানে হচ্ছে কুণ্ডলি অনেক বেশি সুতার মতো কুণ্ডলি পাকায় হচ্ছে থাকে। তো এইটাকে হচ্ছে আমরা এদিকে আমাদের টেলোমিয়ার বলে একটা জিনিস থাকে, এখান থেকে এই যে কুণ্ডলিটা যদি আমরা ছাড়াই, হ্যাঁ, কুণ্ডলিটা আস্তে আস্তে যদি আমরা খুলি, যে জটটা যে পাকায় আছে এটাকে যদি আমরা খুলি, তখন হচ্ছে আমরা কী পাবো, দেখো আমরা কি পড়ছি যে আমাদের নিউক্লিয় প্রোটিন না ক্রোমাটিন, মানে ক্রোমোজোমে হচ্ছে নিউক্লিয় প্রোটিন থাকে। প্রোটিন মানে হচ্ছে হিস্টোন, আর হচ্ছে আমাদের এই যে নিউক্লিওজোম, ঠিক আছে। তাহলে হচ্ছে এই যে আমরা এখানে পাইতেছি নিউক্লিক অ্যাসিড প্লাস প্রোটিন। এখন এখান থেকে যে আমাদের নিউক্লিক অ্যাসিড যেটা, এটা হচ্ছে আরও যদি আমরা ছাড়াই তখন হচ্ছে আমরা কী পাচ্ছি, এই যে দেখো ডাবল হেলিক্স, ডাবল হেলিক্স। হ্যাঁ, এই ডাবল হেলিক্সটা হচ্ছে আমাদের ডিএনএ ডাবল হেলিক্স। আচ্ছা, এই যে এখন এই ডিএনএটাকে যদি আমরা আরও খুলি তাহলে হচ্ছে আমরা নাইট্রোজেন বেস পেয়ার পাবো, ঠিক আছে। বেস পেয়ার বা এটাকে আমাদের নাইট্রোজেনের বেস পেয়ারও বলে। এখন আর তাহলে এটা হচ্ছে আমরা নিউক্লিক অ্যাসিডটা বা নিউক্লিওজোমটাকে গেছি, আর এখানে হচ্ছে হিস্টোন প্রোটিনও থাকে। তো হিস্টোন প্রোটিনটা কি, এই হিস্টোন প্রোটিনটাকে যখন আমরা ভাঙবো তখন এই জিনিসটা হচ্ছে আমাদের কি বলে, এই যে আমরা যেখানে দেখতে পাচ্ছি না অনেকগুলো গোল্লা অ্যাকচুয়ালি হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিনটা হচ্ছে আমাদের মানে একসাথে এভাবে অ্যাকুমুলেটেড থাকে এই দিয়ে নিউক্লিক অ্যাসিড চেইন দিয়ে। তো গেল, এইটাই হতেছে আমাদের মোটামুটি যে ক্রোমোজোমকে একদম ভাঙলে আমরা কি পাই বলে ফেলছি। তো এখন এখানে কি পাচ্ছি আমরা সেগুলোর একটা লিস্ট করব, ঠিক আছে। ফার্স্ট অফ অল দেখো, সবার আগে আমরা কি দেখতেছি, আমরা হচ্ছে যখন আমরা নিউক্লিয়াসের ভিতরে এই জায়গাটা দেখলাম, তো সবার আগে হচ্ছে এইখানে ক্রোমোজোম দেখতেছি বা হচ্ছে আমরা ক্রোমাটিন দেখতেছি। আচ্ছা, তো এই ক্রোমাটিন জিনিসটা কি, দেখো ক্রোমাটিন হচ্ছে আমাদের ক্রোমোজোমের মূল উপাদান, ঠিক আছে। ক্রোমোজোমের মূল উপাদান মানে কি, এই যে মানে আমাদের অ্যাকচুয়ালি ক্রোমাটিনটা একটা রঞ্জিত সূত্রাকার দেহ, ঠিক আছে। আচ্ছা, ক্রোমাটিন হচ্ছে আমাদের রঞ্জিত সূত্রাকার দেহ। এই রঞ্জিত সূত্রাকার দেহটাই মানে ক্রোমাটিন ধরো সুতার মতো, তো এইটাই হইতেছে আমাদের আলটিমেটলি ক্রোমোজোম হয়েছে। তো ক্রোমোজোমের মূল উপাদান। এখন এই ক্রোমাটিনটা কি বলছি আমরা, শুরুতে বলে আসছিলাম যে এটা নিউক্লিয় প্রোটিন বা হচ্ছে কি ডিএনএ প্রোটিন যৌগ বা নিউক্লিক অ্যাসিড প্লাস প্রোটিন দিয়ে গঠিত হয়। দেখো আমরা কিন্তু ভেঙেও তাই পাইছি, এই যে এখান থেকে হচ্ছে আমাদের আসতেছে, এটাকে আমরা ছুটে হচ্ছে নিয়ে আসার পরে এখানে নিউক্লিওজোম আসছে আর হচ্ছে আমাদের হিস্টোন প্রোটিন আসছে, তাহলে হচ্ছে আমাদের ডিএনএ প্রোটিন যৌগ পেলাম। এখন এই প্রোটিন যেটা থাকে, প্রোটিনটাই অ্যাকচুয়ালি আমাদের হিস্টোন, ঠিক আছে, হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিনের সাথে হচ্ছে আমাদের ডিএনএ বা হচ্ছে যেটা আমাদের নিউক্লিক অ্যাসিড এটা হচ্ছে যুক্ত হয়। আচ্ছা, আর এখন সেটা যেটা ক্রোমাটিনে অ্যাকচুয়ালি আমাদের যে ক্রোমাটিন অ্যাকচুয়ালি আমাদের দুই ধরনের, হ্যাঁ, টাইপস। একটা হচ্ছে আমাদের হেটারোক্রোমাটিন আর একটা হচ্ছে আমাদের ইউক্রোমাটিন। এগুলো হচ্ছে আমাদের টাইপস, ক্রোমাটিনের টাইপস। এখন মানে এই টাইপসগুলো দিয়ে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি, এই যে হেটারোক্রোমাটিন নামটা একটু বড় না, হ্যাঁ, হেটারোক্রোমাটিন কথাটা কিন্তু ইউক্রোমাটিন নামটার থেকে বড়, এটা দিয়েই মনে রাখবা। হেটারোক্রোমাটিন হচ্ছে আমাদের ধরো অনেক বেশি কুণ্ডলিত হয়ে জায়গা দখল করে রাখে ঠিকই, কিন্তু এরা কোনো কাজ করে না, ঠিক আছে। কারণ কি, এরা হচ্ছে আমাদের নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করে, ঠিক আছে। হেটারোক্রোমাটিন হচ্ছে নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করে প্লাস হচ্ছে আমাদের অধিক কুণ্ডলিত থাকে।
তাহলে আমরা কি দিয়ে মনে রাখবো, যেহেতু এটা নাম বড়, তো এটা হইতেছে অধিক কুণ্ডলিত থাকে, যত গর্জে তত বর্ষা না, সত্যি কথা, মানে যেটা একদম বাংলা ভাষায় বলা যায়, যেটা হচ্ছে অনেক কুণ্ডলিত থাকে। কিন্তু এটা যে ডিএনএটা থাকে সেটা হচ্ছে নিষ্ক্রিয় ডিএনএ থাকে। আর ডিএনএটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই মানে এখানে কাজের যে ডিএনএ থাকলেই হচ্ছে ওখান থেকে রেপ্লিকেশন হবে, আমাদের সব কিছু মেনটেন হবে, ঠিক আছে। তো আমাদের এখানে নিষ্ক্রিয় ডিএনএ থাকে। আর ইউক্রোমাটিন, ছোটো মরিচের ঝাল বেশি, তো এটার হচ্ছে নামটা একটু ছোট, ইউক্রোমাটিন জাস্ট বলে দিলেই হয়। তো এখানে হচ্ছে আমাদের সক্রিয় ডিএনএ থাকে এবং এর একটু কম কুণ্ডলিত থাকে। মেইনলি এই জিনিসটাই মনে রাখতে হবে, ঠিক আছে। এরপরে তাহলে হচ্ছে আমরা কি বললাম, আর হচ্ছে আর আমাদের ক্রোমাটিন জিনিসটা হচ্ছে আমাদের প্রোফেজেই দৃষ্টিগোচর হয়, ইন্টারফেজ প্লাস হচ্ছে আমাদের প্রোফেজে। এরপরে দেখো ক্রোমাটিনের পরে আমরা যে জিনিসটা আসতেছি সেটা হচ্ছে ক্রোমাটিড। এখন ক্রোমাটিড জিনিসটা কি? ক্রোমাটিন তো বুঝলাম, ক্রোমাটিড জিনিসটা কি? জিনিসটা হচ্ছে কি, ধরো আমরা এখানে একটু দেখাই, ধরো এইটা পুরোপুরি একটা ক্রোমোজোম, মানে এই টোটালি এই জিনিসটা হচ্ছে একটা ক্রোমোজোম। এখন এখানে আমাদের সূত্রাকার বা দেহ হচ্ছে আমাদের কুণ্ডলিত অবস্থায় থাকতেছে, এই কুণ্ডলিত অবস্থায় থাকতেছে যেটা কুণ্ডলি পাকায়, এটাকে আমরা বলতেছি মানে ক্রোমাটিন, ঠিক আছে। এই ক্রোমাটিন মিলে আমাদের ক্রোমোজোমটা গঠন করতেছে। আর ধরো এই ক্রোমোজোমটা যে আমাদের, মানে ক্রোমোজোমটা অ্যাকচুয়ালি কীরকম থাকে, নর্মালি থাকে হচ্ছে এইরকম, সেন্টারে হচ্ছে আমাদের এই যে সেন্ট্রোমিয়ার, ঠিক আছে, আর হচ্ছে এই ক্রোমোজোম। তারপরে আমাদের কোষ বিভাজনের সময় এটা মাঝখান দিয়ে এভাবে হচ্ছে ভাগ হয়ে যায়, ভাগ হয়ে এই একটা ক্রোমোজোমের মধ্যে এই, ঠিক আছে, আমাদের এরকম হতেছে, মানে সেন্ট্রোমিয়ারে লেগে থাকে কিন্তু মাঝখান দিয়ে ভাগ হয়ে দুইটা আলাদা হয়ে যায়। সো তখন আমাদের কি সৃষ্টি হচ্ছে, দুইটা ক্রোমাটিড। এই এক একটা জিনিসকে আমাদের, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এবং এই দুইটাকে একটা আরেকটা সিস্টার ক্রোমাটিড বলে, যারা হচ্ছে আমাদের একই সেন্ট্রোমিয়ারে হচ্ছে অবস্থান করতেছে, কিন্তু মানে ভাগ হয়ে গেছে আর কি, একই ইসে থেকে আছে। আচ্ছা, তো এরা হচ্ছে আমাদের একটা আরেকটা সিস্টার ক্রোমাটিড। তাহলে হচ্ছে ক্রোমাটিড আই থিঙ্ক বুঝছি। আর এরা হইতেছে দেখা যায় কোথায়, আমাদের মেটাফেজে দেখা যায়। সিস্টার ক্রোমাটিডের ধারণাটা আই হোপ বুঝাতে পারছি। এরপরে হচ্ছে আচ্ছা, ক্রোমোনেমাটা বলে আরেকটা জিনিস হচ্ছে এখানে আমরা দেখবো, সেটা হচ্ছে ক্রোমোনেমাটা কি। ক্রোমোনেমাটা হচ্ছে সরি, এই যে আমাদের ক্রোমাটিড মানে হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ারে, প্রত্যেকটা সেন্ট্রোমিয়ারে দুই পাশে যে আমাদের ক্রোমোজোমটা আছে এটা ভাগ হয়ে হচ্ছে আমাদের এক একটা ক্রোমাটিড সৃষ্টি করতেছে। এই এক একটা ক্রোমাটিড হচ্ছে আমাদের একটি একক ডিএনএ অণু দিয়ে হচ্ছে আমাদের গঠিত, এরকম হচ্ছে ধারণা করা হয়। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আধুনিক ধারণা অনুযায়ী কি আমাদের মানে প্রতিটি ক্রোমাটিড একক ডিএনএ অণু দিয়ে গঠিত। এই জিনিসটা বোঝাতেই হচ্ছে আমাদের বিজ্ঞানী ভেজভস্কি, ঠিক আছে, বিজ্ঞানী ভেজডস্কি হচ্ছে আমাদের নামকরণ করেন হচ্ছে আমাদের ক্রোমোনেমাটা, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো সেন্ট্রোমিয়ারে। আচ্ছা তাহলে এরপরে দেখো আমরা হচ্ছে যে ক্রোমাটিড দেখলাম, এরপর আস্তে আস্তে কি আমাদের সেন্ট্রোমিয়ার। এখন সেন্ট্রোমিয়ার জিনিসটা কি, একটু আগে হচ্ছে আমরা দেখলাম এই ছবিটাতেই যে ক্রোমোজোম হচ্ছে, আমি বলছি যে এখানে একটা যেই জায়গাটায় লেগে আছে একটা গোল্লা জায়গা, এই জায়গাটা হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ার। এবং আমাদের মানে কোষ বিভাজনে মানে এই সিস্টার ক্রোমাটিড দুইটাও সেন্ট্রোমিয়ার অঞ্চলে হচ্ছে একটা একটার সাথে লেগে থাকে, ঠিক আছে, যখন হচ্ছে আমাদের কোষ বিভাজন হয়। তাহলে সেন্ট্রোমিয়ার আমরা বুঝলাম যে কোন জিনিসটা। এখন এই জিনিসটা ক্রোমোজোমের অরঞ্জিত অঞ্চল হিসেবে কাজ করে, ঠিক আছে। মানে কি, মানে যখন আমরা একটা রঞ্জক পদার্থ দিব, ধরো আমরা আলোক অনুবীক্ষণ যন্ত্রের নিচে ক্রোমোজোমটাকে দেখতে যাচ্ছি, তখন হচ্ছে আমরা বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ ইউজ করে
হচ্ছে মানে যেহেতু এটা রং ধারণ করে ক্রোমোজোম, তো আমরা হচ্ছে রঙিন করি, তারপরে হচ্ছে আমাদের দেখতে ইজি হয়। আমরা যখন মনে করো এমনিতে আমরা কোনো সেল দেখতে যাই, কোষ দেখতে যাই, আমরা সবসময় মানে পিঙ্ক কালার বা হচ্ছে ভায়োলেট এগুলো দিয়ে মানে এই টাইপের হচ্ছে কালার দিয়ে হচ্ছে আমরা দেখি। তো ক্রোমোজোমের এই অঞ্চলটা মানে যেটা হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ার, ওইটা কোনো রং ধারণ করে না, এরা হচ্ছে কোনো মানে স্টেইন নেয় না, বাকিটুকু নেয় বাট এরা হচ্ছে নেয় না। তো আমাদের এটা ক্রোমোজোমের অরঞ্জিত অঞ্চল। এবং মুখ্য কুঞ্চন, মুখ্য কুঞ্চন বলতে কি বোঝায় দেখো, এই যে মনে করো যে আমাদের এখানে দেখো ক্রোমোজোমে মানে এখানে একটু ভাঁজের মতো সৃষ্টি হয়েছে না, যেখানে হচ্ছে দুইটা ক্রোমোজোম মানে দুইটা ক্রোমাটিড হচ্ছে সেন্ট্রোমিয়ারে লেগে আছে, একটা ভাঁজের মতো সৃষ্টি হয়েছে না। সো আমাদের একটা কুঞ্চনের মতো একটা সৃষ্টি হয়েছে, একটা খাঁজ সৃষ্টি হয়েছে, বা এটাকে প্রাইমারি কনস্ট্রিকশন বা হচ্ছে আমাদের মুখ্য কুঞ্চন বলে। ঠিক আছে, আচ্ছা। আর এটার সংখ্যা যদি বলি, আদর্শ ক্রোমোজোমে একটাই থাকে, আদর্শ ক্রোমোজোম না হইলে একাধিক থাকতে পারে, এবার ওটা খুবই মানে একটাই থাকে ইউজুয়ালি। আচ্ছা, এখন সেন্ট্রোমিয়ারের আরেকটি ইম্পর্টেন্ট পরিচয় হচ্ছে এটা মিটিং পয়েন্ট ফর সিস্টার ক্রোমাটিডস, এটা তো আমরা বুঝতেছি। আর হচ্ছে এই সেন্ট্রোমিয়ারে কি থাকে জানো, এটা হচ্ছে একটা লম্বা একটা ডিএনএ সজ্জার পুনরাবৃত্তি, একটা কিন্তু একাধিক না। ঠিক আছে, আচ্ছা গেল। এরপরে হচ্ছে আমরা এখান থেকে একটুখানি আচ্ছা, এখানে আমি মেইনলি তোমাদেরকে এই ছবিটায় মানে এখানে দেখো এই পড়ানোটা খুবই ইম্পর্টেন্ট। আমি যদি একটুখানি এই যে শুরুতে হচ্ছে ক্রোমোজোমের পরিচিতিতে এগুলো তো হচ্ছে আমি লিখে দিলাম। তারপরে হচ্ছে দেখো এই কুণ্ডলী পাকানোর ব্যাপারটা হচ্ছে আমি একটু বুঝাবো। এই জায়গাটা পুরোটা পড়তে হবে, হেটেরোক্রোমাটিনের কথা। তারপরে ক্রোমাটিডটাও পুরোটা একবার রিডিং করে দেখবা, বাট এই যে এই পয়েন্টগুলো আমি হচ্ছে নোট করে দিছি, সো ঠিক আছে ওখান থেকে পড়লেই হবে। সেন্ট্রোমিয়ারে আসি, আদর্শ ক্রোমোজোমে এই যে মানুষের এক্স ক্রোমোজোমে হচ্ছে আমাদের 45,000 বেস পেয়ার সজ্জা আছে। এই জিনিসটা আমি মনে হয় লিখি নাই, এটা হচ্ছে তোমরা একটু লিখে নিও, 45,000 বেস পেয়ার সজ্জা। আচ্ছা, এই যে এখানে হচ্ছে আমাদের কুণ্ডলী পাকানোর যে জিনিসটা, আমি এটা বড় করতে পারতেছি না। দেখো আমাদের ফার্স্টে কী থাকে, এটা হতেছে নিউক্লিয় প্রোটিন যৌগ। তো নিউক্লিয় প্রোটিন যৌগটা আমাদের ফার্স্টে মানে পুরুত্ব এটা কত থাকে, জাস্ট 11 ন্যানোমিটার। 11 ন্যানোমিটার কি, এখানে আমরা যেই ছবিটা যদি খেয়াল করি, আমরা ফার্স্টে 2 ন্যানোমিটারের একদম ডিএনএ ডাবল হেলিক্স থেকে শুরু করছি। ডিএনএ ডাবল হেলিক্স এটা কুণ্ডলী পাকায় 11 ন্যানোমিটার হচ্ছে। 11 ন্যানোমিটার তখন আমাদের কী থাকে দেখো, এই যে হিস্টোন, এই যে কতগুলা গোল্লা গোল্লা হিস্টোন প্রোটিন, এটার উপরে হচ্ছে আমাদের এই যে এরকম ধরো নিউক্লিক অ্যাসিডটা হচ্ছে কি হইল তাহলে হচ্ছে আমাদের এই যে মানে এই নিউক্লিক অ্যাসিড চেইনটা হচ্ছে আমাদের হিস্টোনকে ঘিরে হচ্ছে থাকতেছে। এই মাঝখানে দেখো এই জায়গাটা যে দুইটা হিস্টোন প্রোটিনের বাল্কের মধ্যে যারা হচ্ছে কানেকশন ক্রিয়েট করে তাদেরকে হচ্ছে ডিএনএ লিঙ্কার বলে। এই ছবিটা আমাদেরকে হচ্ছে আমি যখন মেডিকেল ফার্স্ট ইয়ারে আসছিলাম আমাদের বায়োকেমিস্ট্রিতে হচ্ছে আঁকতে হয়েছে। ঠিক আছে, তো গেল। এরপরে দেখো আরও কুণ্ডলী পাকায় 30 ন্যানোমিটার হয়। 30 ন্যানোমিটারের সময় যখন হয় তখন হচ্ছে যে ক্রোমাটিন ফাইবারটা বোঝা যায়। ঠিক আছে, ক্রোমাটিন ফাইবার বোঝা যাচ্ছে। তারপর আরও কুণ্ডলী পাকায় 300 ন্যানোমিটার হয়। 300 ন্যানোমিটার হওয়ার পরে হচ্ছে আমাদের 700 ন্যানোমিটার হয়। 700 ন্যানোমিটার হলে যে ইউক্রোমাটিন কি আমাদের কম কুণ্ডলিত কিন্তু সক্রিয় ডিএনএ ধারণকারী অংশ, আর হেটেরোক্রোমাটিন অধিক কুণ্ডলিত। দেখো এটা হচ্ছে আমাদের বেশি কুণ্ডলিত। এরপরে আমাদের এটা ডিরেক্ট আমাদের সাথে ঢুকে যাচ্ছে, ক্রোমোজোম হয়ে যাচ্ছে, তখন আমাদের 1400 ন্যানোমিটার থাকে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা একটু বুঝে নিতে হবে। তারপরে দেখো আচ্ছা, এরপরে আমাদের তাহলে আমাদের কিন্তু মেইন জিনিসগুলো ক্রোমোজোমে অনেক কিছুই জানা শেষ। এরপরে আছে কিছু ভেজাল্লা জিনিস বা যেইটার জন্য হচ্ছে আমরা এই ছবিটা দেখো এই ছবিতে কিন্তু হচ্ছে আমরা ক্রোমোজোমটা বুঝতে পারতেছি। এখানে যে সূত্রাকার ক্রোমাটিন, তারপর এখানে হচ্ছে 2টা ক্রোমাটিড আছে যারা হচ্ছে এই সেন্ট্রোমিয়ার অরঞ্জিত অঞ্চলে হচ্ছে মানে লেগে থাকতেছে। এখানে মুখকুঞ্চন দেখা যায়। আচ্ছা, এখন ফার্স্টে আস্তে হচ্ছে আমাদের বাহু জিনিসটা কি, ক্রোমোজোমের বাহু জিনিসটা কি, এটা নিয়ে খুবই কনফিউশন হয় যে সিস্টার ক্রোমাটিডই কি বাহু। অ্যান্সার হচ্ছে না। দেখো এখানে ধরো এটা একটা ক্রোমোজোম, এখানে আমাদের ক্রোমাটিড কোনটা, ক্রোমাটিড হচ্ছে আমাদের এই দিকে এটা একটা ক্রোমাটিড, এই দিকে এটা একটা ক্রোমাটিড। ঠিক আছে, কিন্তু আমাদের
যদি আমরা চিন্তা করি যে বাহুটা কি, এই যে এইটুকু, এটা হচ্ছে একটা বাহু, ঠিক আছে, এটা হচ্ছে একটা বাহু, এটা হইতেছে আমাদের আরেকটা বাহু, ঠিক আছে, এই যে এটা একটা বাহু, এটা আরেকটা বাহু, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা বাহু আর ক্রোমাটিড কিন্তু সেম জিনিস না, আই থিঙ্ক বুঝতে পারছি। তারপরে হচ্ছে আমাদের কাইনেটোকোর। কাইনেটোকোর জিনিসটা কি? কাইনেটোকোর হচ্ছে একটা ছোট একটা গাঠনিক অবকাঠামো থাকে আমাদের হচ্ছে সেন্ট্রোমিয়ারে, যেই জিনিসটা হচ্ছে কি, ওই যে স্পিন্ডল যন্ত্র আমাদের যখন মাইটোসিস কোষবিভাজনে তৈরি হয় তখন আমাদের কিন্তু সেন্ট্রোমিয়ারটাই কিন্তু আমাদের স্পিন্ডল যন্ত্রের সাথে ক্রোমোজোমকে আটকায় রাখে। এই যে আটকায় রাখতেছে, এই কাজটা কে করতেছে? এই কাজটা করতেছে হচ্ছে কাইনেটোকোর নামে একটা জিনিস সেন্ট্রোমিয়ারে থাকে। এই কাইনেটোকোর হচ্ছে আমাদের মাইক্রোটিবিউসের সাথে অ্যাড হচ্ছে। কাইনেটোকোর মাইক্রোটিবিউসের সাথে অ্যাড হচ্ছে স্পিন্ডল যন্ত্র। তো এইভাবে এই যে সংযুক্ত থাকতেছে, এইভাবেই হইতেছে আমাদের স্পিন্ডল যন্ত্রের সাথে লেগে থাকতেছে। তারপরে ক্রোমোমিয়ার কি? ক্রোমোমিয়ার হচ্ছে এই ধরো আমাদের ক্রোমোসোম, এখানে ক্ষুদ্র ক্ষুদ্র হচ্ছে কতগুলো গুটিকা থাকবে, ঠিক আছে, এই গুটিকাগুলোই হচ্ছে ক্রোমোমিয়ার। আর এটা হচ্ছে আমরা কখন দেখতে পারি? প্রোফেজের প্যাকাইটিনে উপদশে, আর এটাকে হচ্ছে ইডিওমিয়ারও বলা হয়। এরপরে গৌণকুঞ্চন, এই যে এই জিনিসটা হচ্ছে গৌণকুঞ্চন, মানে কি, ধরো যে আমাদের মুখ্য কুঞ্চনটা কেন সৃষ্টি হয়? সেন্ট্রোমিয়ার আছে দেখে সৃষ্টি হয়। গৌণকুঞ্চনটা কেন সৃষ্টি হয়? কুঞ্চনটা হচ্ছে এই জায়গাটা এমনি মনে করো প্রান্তের দিকে একটা জায়গায়, ক্রোমোজোমের প্রান্তের দিকে হচ্ছে এরকম একটা কনস্ট্রাকশন তৈরি হয়েছে, এখান থেকে নিউক্লিওলাস পুনর্গঠন হতে পারে, গেল। এরপর হচ্ছে স্যাটেলাইট কি? তুলা, পাট, ছোলার 1 নং ক্রোমোজোমে হচ্ছে আমাদের স্যাটেলাইট থাকে, আর হচ্ছে তুলা, পাট, ছোলা এগুলোতে থাকে। আচ্ছা, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি? জিনিসটা হচ্ছে আমাদের ধরো কোনো ক্রোমোজোমের হচ্ছে মানে একটা বাহুর প্রান্তে ক্রোমাটিন সূত্র দ্বারা সংযুক্ত গোলাকৃতির একটা অংশ দেখা যায়, যেরকম এই যে এই জায়গায় দেখা যাচ্ছে, ঠিক আছে। ধরো এই যে মানে জাস্ট ক্রোমাটিনটা এখানে এসে এদিকে একটু মানে স্ট্রিক্ট হয়ে গেছে, গৌণকুঞ্চ সৃষ্টি হয়েছে, এই জায়গাটা এসে আবার একটা গোলাকার বস্তু ক্রিয়েট করে ফেলতেছে, এই জিনিসটা হচ্ছে আমাদের স্যাটেলাইট। আচ্ছা, ছোলার 1 নং ক্রোমোজোমে থাকে, আর হচ্ছে তুলাপাট ছোলাতে থাকে। এই ছোলার 1 নং ক্রোমোজোম, এটা কিন্তু আমি দেখছি আমাদের সময় হচ্ছে মেডিকেল ভর্তিতে, মানে হচ্ছে ভর্তির জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, কোচিংয়ে আসতো। আচ্ছা, টেলোমিয়ার কি? টেলোমিয়ার হচ্ছে আমাদের, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে ধরো মানে টেলোমিয়ার জায়গাটাই হচ্ছে টেলোমারেজ এনজাইম একটা জিনিস থাকে। এরা হচ্ছে ধরো মানুষের যে জরা ধরা বলে না, যে বয়স হলে একটা মানুষের ইসে হয়ে যায়, ওইটা হতেছে আমাদের মানে ইউথে যে মানুষ হচ্ছে একদম চিয়ারফুল থাকে, ইউথফুল থাকে, বা ধরো যে সব কিছু ঠিকঠাক মতো করতে পারতেছে, এইগুলা এই জায়গাটায় হচ্ছে আমাদের এই টেলোমারেজ এনজাইম ভালো থাকে দেখে। মেইনলি হচ্ছে কি, ক্রোমোজোমের মাথায় ডিএনএ একটা রিপিটেড সিকোয়েন্স থাকে, সেটাই হতেছে আমাদের টেলোমিয়ার। এরা হচ্ছে কি করে? এরা হতেছে ধরো আমাদের কোষবিভাজন হয় যখন, তখন হচ্ছে ডিএনএ কোডিং অঞ্চল যেটা, ওই জায়গাটা হচ্ছে ধ্বংস হইতে দেয় না। আর ম্যাট্রিক্স হচ্ছে আমাদের প্রোটিন আর আরএনএ পদার্থের একটা স্তর। আর পেলিকাল হচ্ছে, আচ্ছা এটা সামনেই এখানেই বলি, তাহলে আমরা স্যাটেলাইট, টেলোমিয়ার এগুলো সব বুঝছি। ধরো না, টেলোমিয়ারটা হচ্ছে একটু দেখাই। টেলোমিয়ার এই যে টেলোমারেজ এনজাইম মানুষের জরারোধে কাজ করে। বিজ্ঞানী এইচ.জে. মুলারের মতে ক্রোমোজোমের 2 প্রান্তের বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চলকে টেলোমিয়ার বলে। কেন এটা? কারণ হচ্ছে ক্রোমোজোমের এই মাথায় রিপিটেড সিকোয়েন্সটা থাকে। বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চলে কি থাকে? আমাদের ডিএনএ রিপিটেড সিকোয়েন্স, আর এরাই হচ্ছে আমাদের কোডিং অঞ্চলকে মানে ধ্বংসপ্রাপ্ত হতে রক্ষা করে, ঠিক আছে। আচ্ছা, জন্মকালে এই দৈর্ঘ্যটা এটা হচ্ছে পুরো, আচ্ছা গেল। ম্যাট্রিক্স আরএনএ আর প্রোটিন, বাট এটা ওই ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রেও দেখা যায় না, মানে এতই ছোট ব্যাপারটা। আর পেলিকাল কি? নর্মালি এটার এখনও অস্তিত্ব প্রমাণিত হয়নি, বাট এখানে অনেকগুলো বিজ্ঞানীর নাম আছে, বাট আমার কাছে মনে হয় না এটা পড়াটা এত বেশি ইম্পর্টেন্ট। অনেক ইম্পর্টেন্ট জিনিস বাদ দিয়ে এটা কখনোই দিবে না। এখন দেখো ক্রোমোজোমের প্রকারভেদে আসো, খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা পড়বো। ক্রোমোজোমের প্রকারভেদ আমরা সেন্ট্রোমিয়ারের সংখ্যা এবং সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে 2 টাইপে বলতে পারি। কি? একটা হচ্ছে ধরো সংখ্যা, ক্রোমোজোমের সংখ্যার উপর ভিত্তি করে যদি বলি কি হয়, হয় একটা থাকবে বা 2টা থাকবে, অথবা 2টার বেশি থাকবে, অথবা আমাদের থাকবে না, অথবা হচ্ছে থাকবে কিন্তু অস্পষ্টভাবে থাকবে। তাহলে হচ্ছে আমরা 5টা কন্ডিশন বলছি। যদি আমাদের একটা মানে এই যে এ পাশে খেয়াল করো, যদি হচ্ছে আমাদের একটা সেন্ট্রোমিয়ার থাকে,
ক্রোমোজোমে, তখন হচ্ছে এটাকে আমরা কি বলবো, মোনোসেন্ট্রিক। দুইটা থাকলে ডাইসেন্ট্রিক। দুইটা কোথায় থাকে, গমের কিছু প্রজাতিতে হচ্ছে আমাদের এই ডাইসেন্ট্রিক জিনিসটা থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে ধরো পলিসেন্ট্রিক, যদি হচ্ছে দুইয়ের অধিক থাকে তখন হচ্ছে আমরা বলব পলিসেন্ট্রিক। এটা হচ্ছে আমাদের কলা গাছ, মুসা, এটা হচ্ছে একটু আগে পড়াইলাম যে সায়েন্টিফিক নেমটা পড়ে নিবা। অ্যাসেন্ট্রিক মানে হচ্ছে আমাদের ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার নাই, আর ডিফিউজড হচ্ছে কি আছে কিন্তু অস্পষ্ট। এই জিনিসটা না তোমরা একটু নোট করে ফেলো এভাবে, তাহলে একবার দেখলেই মনে পড়বে। এখানে দেখো আচ্ছা গেল, তাহলে হচ্ছে সংখ্যা দিয়ে আমরা মনে রাখলাম। এরপরে দেখো অবস্থান অনুযায়ী সেন্ট্রোমিয়ার আবার 4 টাইপের হতে পারে। একটা হচ্ছে আমাদের মধ্যকেন্দ্রিক, এই জিনিসটাকে হচ্ছে মেটাসেন্ট্রিক বলি আমরা, এটা হচ্ছে সোলানাম নাইগ্রাম, ঠিক আছে। VLJI, অ্যাকচুয়ালি আমরা এভাবেই বলি যে VLJ আর I, এটা হচ্ছে আমাদের মেইনলি কখন হয়, আমাদের হচ্ছে অ্যানাফেজে। তাহলে হচ্ছে আমাদের অ্যানাফেজ ধাপে এই 4 টাইপের হইতে পারে, এটার উপর ডিপেন্ড করে আমরা 4 ভাবে ভাগ করলাম। আচ্ছা, দেহ গঠন ও লিঙ্গ নির্ধারণের বৈশিষ্ট্য অনুযায়ী আবার 2 টাইপের হতে পারে। একটা হচ্ছে আমাদের যে মানে কি বলে ওটা, অটোজোম, আর এটা হচ্ছে আমাদের 6 ক্রোমোজোম। এটার তো আমি সংখ্যা তো আমি একটু আগে বলছি, অটোজোম হচ্ছে 22, সরি কি বলতেছি 44, মানে 22 সেট আর কি, আর হচ্ছে 6 ক্রোমোজোম হচ্ছে 2। এখন ক্রোমোজোমের রাসায়নিক গঠনটায় আসি, চলো। ক্রোমোজোমের রাসায়নিক গঠনটা একটু জটিল, ঠিক আছে। এখন ক্রোমোজোমের কিন্তু মানে জটিল গঠন, কিন্তু আমাদের পড়ার জন্য খুব ইজি, তেমন কোনো কঠিন না। দেখো কি কি থাকে আমাদের ক্রোমোজোমে, মেইনলি আমাদের বলছি একটু আগে যে নিউক্লিক অ্যাসিড প্লাস হচ্ছে আমাদের হিস্টোন প্রোটিন। আচ্ছা, এখন তাহলে হচ্ছে এই যে নিউক্লিক অ্যাসিড আর হচ্ছে প্রোটিন। আচ্ছা, প্রোটিন জিনিসটা আমরা নর্মালি প্রোটিন পড়তেছি, এখন এর মধ্যে হিস্টোন প্লাস নন হিস্টোন থাকে। এখন হিস্টোনটা মেইনলি হচ্ছে আমাদের ইসেতে মানে গঠনে থাকে, বাট আমরা ফার্স্টে বলবো যে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, এছাড়া কিছু ধাতবায়ন থাকে আর হচ্ছে এনজাইম থাকে। ওই ম্যাট্রিক্সে আমরা মেইনলি বলি ধাতবায়নটা এগুলাই আছে, যাই হোক। এখন এনজাইম কী কী থাকে দেখো, ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ, আর হচ্ছে নিউক্লিওসাইড ট্রাই ফসফাটেজ। আমি হচ্ছে যে সামনে এক্সাম নেব, ওখানে এই কোশ্চেনটা তোমাদের দিব যে কী কী এনজাইম থাকে বা হচ্ছে কোন এনজাইমটা থাকে না, ঠিক আছে। যেখানে হচ্ছে দেখবে এরকম 3টা জিনিস আছে, সেখানেই বুঝবে যে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা বা কোনো ভার্সিটি ভর্তি পরীক্ষা এসব জায়গায় হচ্ছে খুবই কমন এই কোশ্চেনটা, যে কোনটা নাই বা কোনটা থাকে না। কারণ এই নয় বা না এটা দেখা যায় যে সবসময় স্টুডেন্টরা খেয়াল করে না, সো এখানে একটা প্যাচ দেওয়ার চান্স থাকে। কী কী থাকে দেখো, পলিমারেজ এনজাইমগুলো থাকে, ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ, আর কি নিউক্লিওসাইড ট্রাই ফসফেটেজ, ট্রাই 3টা, ট্রাই ফসফাটেজ, নিউক্লিওসাইড ট্রাই ফসফাটেজ। ধাতবায়ন কি থাকে, ক্যালসিয়াম আয়রন, ক্যালসিয়াম আয়রন, ঠিক আছে, দুইটাই 2+, ক্যালসিয়াম 2+, আয়রন 2+, শেষ। প্রোটিন 2 টাইপের থাকতে পারে, একটা হচ্ছে আমাদের হিস্টোন থাকে, হিস্টোনটাকে আমাদের ক্ষারকধর্মী প্রোটিন, অথবা নন হিস্টোন যেটা থাকে এটা আসলে কিছু অ্যাসিড ধর্মী প্রোটিন থাকে যারা হচ্ছে এনজাইম হিসেবে কাজ করে, এটা হচ্ছে 500 ধরনের। আর হিস্টোন তো আমাদের গাঠনিক, বললামই গঠনে কাজ করে। কি কি, H1, H2, H3, H4, H2 আবার A আর B 2টা হচ্ছে টাইপ আছে, বিভিন্ন প্রকার হিস্টোন তাহলে আমরা দেখলাম। এছাড়া আমাদের নিউক্লিক অ্যাসিড কি, ডিএনএ, আরএনএ, তাহলে হচ্ছে আমরা ইজিলি বলতেছি ক্রোমোজোমের রাসায়নিক গঠনে এগুলো থাকে। আচ্ছা, এখন মেবি একটু পার্সেন্টেজ আছে। আচ্ছা হ্যাঁ, আমাদের এই প্রোটিন যেটা আছে, প্রোটিন হচ্ছে আমাদের 55% থাকে ক্রোমোজোমে, আর হচ্ছে আমাদের ডিএনএ যেটা, ডিএনএটা হচ্ছে আমাদের 45% থাকে, সরি ডিএনএটা। তাহলে হচ্ছে আমাদের এই 4টা পড়লে মোটামুটি ক্রোমোজোমের রাসায়নিক গঠনটা হয়ে যাবে। এরপরে আমাদের হচ্ছে ক্রোমোজোমের কাজ, এই টপিকটা।
তো এখন ক্রোমোজোমের কাজ অ্যাকচুয়ালি কী কী আছে, এতক্ষণে আমরা অনেক কিছু কিন্তু বুঝতে পারছি। ফার্স্ট অফ অল আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে আমাদের বংশগতিতে হচ্ছে এটার অনেক বড় ভূমিকা আছে। তারপরে হচ্ছে আমরা যে মানুষ হয়ে জন্মিয়েছি এটার উপরে হচ্ছে আমাদের ক্রোমোজোমের অনেক বড় ভূমিকা আছে। তাহলে দুইটা জিনিস বুঝতে পারছি। আচ্ছা, এখন ফার্স্টেই আমরা যেটা বলবো বংশগতির ধারক ও বাহক ক্রোমোজোমকে, হ্যাঁ, অলওয়েজ বংশগতির ধারক ও বাহক বলা হয় ক্রোমোজোমকে। এবং এই যে ক্রোমোজোম আমাদের বংশগতির ধারক ও বাহক, এটার জন্য ক্রোমোজোম হচ্ছে বংশ পরম্পরায় জীবের বৈশিষ্ট্য ধারণ করে রাখতে পারে। ধরো আমি আমার আচ্ছা বংশ পরম্পরাটা মেনটেন করে, ধরো আমি আমার বাবার থেকে কিছু বৈশিষ্ট্য পেয়েছি, তারপরে আমার মার থেকে কিছু বৈশিষ্ট্য পেয়েছি, বা ধরো এই যে আমরা মানুষ জাতির মধ্যে কিছু মিল আছে, এগুলো সব এই যে বংশ পরম্পরায় এটা একদম ধরো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের পর্যন্ত একদম মানে মেনটেন হয়ে আসতেছে। এইসবের কারণ হচ্ছে আমাদের ক্রোমোজোম আমাদের বংশগতির ধারক বাহক। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট যেটা গেল যে আমাদের বংশগতির ধারক বাহক হচ্ছে আমাদের ক্রোমোজোম বলতেছি। এরপরে আমরা চিন্তা করব যে এই যে বংশগতির ধারক বাহকে একটা বড় একটা কাজ, কিন্তু ইম্পর্টেন্ট কাজ, এটা অ্যাকচুয়ালি ক্রোমোজোম করতেছে এটা কীভাবে এই বংশগতির ধারক বাহক হচ্ছে। এই কাজটা করতেছে কারণ আমাদের যখন মাইটোসিস সেল ডিভিশন হয়, মাইটোসিস, তখন হচ্ছে আমাদের ক্রোমোজোমটা খুব সুন্দর মতো বিভাজন হয়। ঠিক আছে, এই যে ক্রোমোজোমের হচ্ছে সেকেন্ড কাজটা এখান থেকে আসতেছে যে ক্রোমোজোম হচ্ছে আমাদের যখন কোষ বিভাজন হয়, কোষ বিভাজনে প্রত্যক্ষ ভূমিকা পালন করে হচ্ছে আমাদের কীভাবে এই প্রত্যক্ষ ভূমিকাটা পালন করে, বিভক্তির মাধ্যমে। ঠিক আছে, বিভক্তির মাধ্যমে কোষ বিভাজনের প্রত্যক্ষ ভূমিকা পালন করে, আর করে হচ্ছে আমাদের এই বংশ পরম্পরায় ধরো প্রজাতি বৈশিষ্ট্য রক্ষা করে। আচ্ছা, এটা যেখানে মাইটোসিসে হয় তা না, সরি, মিওসিসেও সেম। মিওসিসে অ্যাকচুয়ালি মিওসিসে যে বিভক্তিটা হচ্ছে এটার জন্যই কিন্তু আমাদের ওই যে শুক্রাণু এবং ডিম্বাণুতে আমাদের দেহকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকে। তারপরে আবার যখন শুক্রাণু ডিম্বাণু মিলে নিষেক হয়ে হচ্ছে একটা সেল হয়, তখন হচ্ছে আবারও আমাদের নর্মাল দেহকোষের মতো হচ্ছে ক্রোমোজোম সংখ্যা আসে। আর মাইটোসিস হচ্ছে আমাদের দেহকোষগুলো যাতে সেম থাকে এই সেটা মেনটেন করে। এরপরে দেখো, তাহলে আমরা পাইলাম যে কিভাবে মেনটেন হইতেছে আমাদের বংশগতির ধারক ও বাহক, সব বুঝলাম। এখন এরপরে কথা হচ্ছে যে ক্রোমোজোমের ভিতরেও তো অনেক কিছু আমরা দেখতে পারতেছি। অ্যাকচুয়ালি কোন জিনিসটা আমাদের বংশগতির সাথে কাজ করে বা এই ব্যাপারটা আসে, মূল জিনিসটা এই যে ডিএনএ। ডিএনএ হচ্ছে কি করে, ডিএনএর মধ্যে ধরো আমাদের সব ইনফরমেশন আছে, এই ইনফরমেশন ওয়াইজ হচ্ছে আমাদের আলটিমেটলি প্রোটিন সংশ্লেষণ হয়। প্রোটিন সংশ্লেষণ হয়ে হচ্ছে তারপরে প্রোটিনই কিন্তু আমাদের বডিতে আলটিমেটলি সব কাজ করে। ধরো বিভিন্ন এনজাইম, হরমোন, তারপরে সব মানে অ্যাকচুয়ালি সব কিছু আমাদের প্রোটিন খুব ইম্পর্ট্যান্ট একটা ভূমিকা পালন করে। তো আমাদের এই ডিএনএ বা হচ্ছে আমাদের জিন অনুধারণ করে, এটাও করে হচ্ছে ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম বংশগতির ধারক বাহক হিসেবে কাজ করে, কিভাবে কাজ করে, এর মধ্যেকার কোন উপাদানটা কাজ করে, এগুলো আমরা দেখলাম। এরপরে আসো প্রোটিনের কথা যে বললাম, এই প্রোটিনটা অ্যাকচুয়ালি কীভাবে তৈরি হয়। প্রোটিন হচ্ছে এই যে ডিএনএতে ইনফরমেশান থাকে, সেই ইনফরমেশানটা হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন একটা প্রক্রিয়া বলি। ট্রান্সক্রিপশনের মাধ্যমে হচ্ছে আমাদের এমআরএনএতে যায়, এমআরএনএ তৈরি হয়, এটাও হচ্ছে আমাদের তৈরি হয়। তাহলে আমাদের এই ডিএনএটা হচ্ছে আমাদের ক্রোমোজোমে থাকে, ডিএনএ থেকে ইনফরমেশন নিয়ে এমআরএনএ তৈরি হয়, তারপর আমাদের বডি সব প্রয়োজনীয় প্রোটিন তৈরি হয়। তার মানে আরেকটা কাজ পেলাম। তারপরে আসতেছে কি, তারপরে ধরো আমরা যদি বলি যে আমাদের লিঙ্গ নির্ধারণটা, এটাও করতেছে ক্রোমোজোম। এটা একটা স্পেশাল টাইপের ক্রোমোজোম, কে করতেছে, এটা সেক্স ক্রোমোজোম। এরপরে জিন, ক্রোমোজোমে হচ্ছে জিন বলা একটা জিনিস আছে, এটা ওই জিন ভূত না। আচ্ছা, জিন জিনিসটা হচ্ছে আমাদের কি জীবনের ব্লুপ্রিন্ট, মানে বা জীবনের ব্লুপ্রিন্ট বলা যেতে পারে। একদম আমাদের সব মানে আমাদের যত বৈশিষ্ট্য আছে সব কিছু ওটার মধ্যে আর কি থাকতেছে। তো এই কারণেই বলা হয় যে ব্লুপ্রিন্ট। আচ্ছা, আর সংখ্যা, এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে যদি আমাদের মানে কাজগুলো বলার পরে লাস্টে আমরা বলবো যে চেঞ্জ হইলে কি হবে, অনেক আমূল পরিবর্তন ঘটে যাবে, এই কারণে এটা ইম্পর্টেন্ট। তাহলে সংখ্যা ও গঠনের পরিবর্তন যদি হয় তখন হচ্ছে আমাদের অভিব্যক্তি বা মিউটেশন অ্যাকচুয়ালি হয়। ঠিক আছে, আচ্ছা, এই 7টা পয়েন্টই আমি কিন্তু এখানে মনে রাখার মতো করে লিখছি। এটা বুঝে গেলে বা আমি যেই সিকোয়েন্সে বললাম যে বংশগতির ধারক বাহক, এরপরে কীভাবে কাজগুলো আসতেছে, এটা যদি মাথায় রাখো তাহলে তোমাদের 7টা পয়েন্ট মনে করা খুব ইজি হবে। তারপরে বই থেকে পড়ে নিবা। আচ্ছা, এরপরে কোষ বিভাজনের ক্রোমোজোমের ভূমিকা, এটা একটা আলোচনা করার মতো ব্যাপার আসলে। তো এই কারণে হচ্ছে আমি আবার একটু আদর করে নিয়ে আসছি। কোষ বিভাজনের ক্রোমোজোম অ্যাকচুয়ালি কী ভূমিকাটা পালন করে।
দেখো আমাদের কোষ বিভাজনের মুখ্য বস্তু, কোষ বিভাজন এই প্রক্রিয়াটার মুখ্য বস্তু যদি আমরা কাউকে বলতে চাই, সে দ্যাট উইল বি ক্রোমোজোম। ঠিক আছে, এখন আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা কিভাবে হয়, ধরো আমাদের জীবের বৃদ্ধি বলো বা জনন বলো, মানে হচ্ছে আমাদের মেইনলি দুইটা তো কাজ, একটা হচ্ছে নিজেদের গ্রোথ বৃদ্ধি এগুলো সব ঠিকঠাক মতো হয়, আর হচ্ছে আমাদের প্রজনন। এই দুইটা কাজেই অ্যাকচুয়ালি আমাদের বিভাজন জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এখন এই কোষ বিভাজনের শুরু থেকে শেষ পর্যন্ত ধরো এই যে ডিএনএ প্রতিলিপন হয়, ফার্স্টে হচ্ছে কি আমাদের ডিএনএ যেটা আছে সেই ইনফরমেশনটা, ডিএনএ খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা হচ্ছে ক্রোমোজোমে থাকে। এই ডিএনএটা হচ্ছে আমাদের মানে প্রতিলিপ সৃষ্টি করে বা এটার কপি আরেকটা ডিএনএ সৃষ্টি করে। তারপরে ধরো ক্রোমোজোম বিভাজন হয়, তারপর কোষ বিভাজন হওয়ার সময় হচ্ছে নিজেরা এভাবে হতেছে বিভাজিত হয়ে যায়। তখন প্রত্যেকটা মানে প্রত্যেকটা কোষে ওই যে ডিএনএর একটা ডিএনএ থেকে কপি হয় আরেকটা ডিএনএ হয়েছিল, এভাবে যে সুন্দর মতো বিভাজন হয়েছিল এরকম সমান সংখ্যক ক্রোমোজোম চলে যায়। এই কারণে মনে করো একদম শুরুতে যেরকম ছিল আমাদের কোষটা, মানে ওই রকম হয়ে যায় আর কি, যেটাকে আমরা বলি মাতৃকোষ থেকে অপত্য কোষ, মানে কোষ বিভাজনে যে কোষগুলো আমরা পাই ওগুলোকে আমরা বলি অপত্য কোষ। তো এই অপত্য কোষটা হচ্ছে একদম মাতৃকোষের অনুরূপ হইতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে এখান থেকে আর তেমন কিছু বলা নেই। এরপরে হচ্ছে আমাদের বংশগতি বস্তু। বংশগতি বস্তু জিনিসটা কি? আচ্ছা, বংশগতি বস্তু দেখো এখানে আমরা দুইটা জিনিসের কথা বলবো, একটা হচ্ছে বংশগতি কি, আরেকটা হচ্ছে আমাদের বংশগতি বিদ্যা কি। তারপরে আমরা হচ্ছে এগুলো জানতে পারলে আমরা বংশগতি বস্তুতে হচ্ছে এন্টার করতে পারবো। বংশগতি বস্তু হচ্ছে আমাদের ধরো ডিএনএ, আরএনএ এগুলাই। এখন আমাদের বংশগতি জিনিসটা কি, এটা সঙ্গে যদি বলি মাতা পিতা হতে তাদের বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততিতে আসার প্রক্রিয়া যেটা, এটাকেই হইতেছে আমাদের বংশগতি বলে। তাহলে মাতা পিতা থেকে বৈশিষ্ট্য সন্তান সন্ততি আছে, যেই প্রক্রিয়াটা আসতেছে এটা হচ্ছে আমাদের বংশগতি বা হেরিডিটি। আর বংশগতি বিদ্যাটা কি? বিদ্যা হচ্ছে জীববিজ্ঞানের যে শাখায় বংশগতি নিয়ে বিশদ আলোচনা হয়, এই জিনিসটা নিয়ে আলোচনা যেখানে হয়। আচ্ছা, এই জিনিসটা নিয়ে যে আলোচনাটা হয় হচ্ছে আমাদের বংশগতি বিদ্যায়। আর প্রক্রিয়া যেটা, ওইটা হচ্ছে আমাদের মানে যেই প্রক্রিয়া হচ্ছে মাতা পিতা থেকে সন্তান সন্ততিতে ট্রান্সমিশন হয়, ওইটা হচ্ছে আমাদের বংশগতি বা হেরিডিটি বা জেনেটিক ট্রান্সমিশন। আচ্ছা, এটাকে আবার জেনেটিক ট্রান্সমিশনও বলা হয় এখন। ঠিক আছে, আচ্ছা এরপর আসুন নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের জন্য এই যে এই প্যারাটা খুব বেশি ইম্পর্টেন্ট, এর জন্য আমি এটা ডিরেক্ট তুলে আনছি। দেখো এটা পুরোটাই দাগানো হয়ে গেছে, সো বুঝতেছো এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো এখন আমরা নিউক্লিক অ্যাসিড জিনিসটা কি, ফার্স্ট অফ অল আমি একটু যদি তোমাদের ধারণা দিই, একটু আগে আমরা পড়ে আসছি না যে ক্রোমোজোমের ভিতরে আমরা কি পাই? ক্রোমোজোম হচ্ছে একটা নিউক্লিয় প্রোটিন অণু, মানে ক্রোমোজোমকে ভাঙলে আমরা একটা নিউক্লিক অ্যাসিড প্লাস হচ্ছে প্রোটিন পাই, নিউক্লিক অ্যাসিড পাই প্লাস হচ্ছে আমরা প্রোটন পাই। এখন এই যে নিউক্লিক অ্যাসিড সেটা নিয়েই হচ্ছে আমরা কথা বলতেছি। তাহলে এই নিউক্লিক অ্যাসিডটা দেখো কীভাবে আমরা পাই। 1869 সালটা হচ্ছে কি 1869, সব লাগবে এখান থেকে। সুইস চিকিৎসক ও রসায়নবিদ ফ্রেডরিক মিশার ওকে, ক্ষতস্থানের পুঁজের শ্বেতরক্তকণিকা, কিসের থেকে? ক্ষতস্থানের পুঁজের শ্বেতরক্তকণিকা থেকে হচ্ছে শ্বেতরক্তকণিকার নিউক্লিয়াস থেকে একটা হচ্ছে আমাদের নতুন রাসায়নিক পদার্থ আবিষ্কার করেন। আর ওইটার নাম কি করেন? ফার্স্টে হচ্ছে নিউক্লিন। তাহলে হচ্ছে আমাদের সবার শুরুতে যেই জিনিসটা আমরা পাইছিলাম সেটা হচ্ছে আমাদের কি? নিউক্লিন। ঠিক আছে, নিউক্লিন হচ্ছে আমরা কবে পাইছি? 1869 সালে। ফ্রেডরিক মিশার, সে হচ্ছে আমাদের ফরাসি রসায়নবিদ ও চিকিৎসক ছিল। ঠিক আছে, বানানটা মনে রাখা টাফ। আচ্ছা, ফ্রেডরিক মিশার হচ্ছে কোত্থেকে আবিষ্কার করেছিল, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। ক্ষত স্থানে, ধরো আমাদের কেটে গেছে বা হচ্ছে কেটে গেলে অনেক সময় পুজোর মতো সৃষ্টি হয় না, ওই জায়গায় এসে শ্বেতরক্তকণিকা জমে, তো সেখান থেকে পুজের শ্বেতরক্তকণিকা বা WBC যেটাই বলো। আচ্ছা,
সেখান থেকে হচ্ছে আমাদের আবিষ্কার করেছিল নিউক্লিন। এখন এই নিউক্লিনে জিনিসটা কি থাকে, এই নিউক্লিনটা হচ্ছে মানে এই নিউক্লিনটাকে কেন আলাদাভাবে নামকরণ করা হলো, এই কোশ্চেনটা হচ্ছে আমাদের মাথায় আসে না। নিউক্লিনটা তো অন্য জিনিসের মধ্যে থাকলেই পারতো, বাট না, এটা হচ্ছে না, এটা আমার শর্করার সাথে যাচ্ছে না, এটা আমাদের আমিষ জাতীয় পদার্থ মনে হচ্ছে না, আমাদের হচ্ছে স্নেহ জাতীয় পদার্থ মনে হচ্ছে। তাহলে আমরা কি বলবো, এটাকে তো ওগুলা বলতে পারতেছি না, তার মানে এটা নিশ্চয়ই আমাদের অন্য কিছু। তাই আমরা বললাম যে আচ্ছা এটা ভিন্নধর্মী, এটাকে একটা নতুন নাম দিলাম নিউক্লিন। তারপরে দেখো 20 বছর পরে 1889 সালে আরেকজনের মাথায় হচ্ছে একটু উঠলো, চিন্তাভাবনা উঠলো, যে সে হচ্ছে কি বললো, নিউক্লিনে অ্যাসিডের ধর্ম আছে। সে হচ্ছে আবিষ্কার করলো যে নিউক্লিনে অ্যাসিডের ধর্ম আছে। এটা হচ্ছে কি অল্টম্যান 1889 সালে, এবং এটার নাম কি করা হয়েছে, নামকরণ করা হয়েছে হচ্ছে নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, তার মানে নিউক্লিনটাই অ্যাসিডের ধর্ম দেখতে পান কে, অল্টম্যান। তাহলে হচ্ছে অল্টম্যান এটাতে হচ্ছে অ্যাসিডের ধর্ম যেহেতু দেখতে পারছিল, সেজন্য হচ্ছে 1889 সালে, মানে ডিরেক্ট একদম 20 বছর পরে সে হচ্ছে এটাকে নামকরণ করেন নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, এরপরের কাহিনীটা কি হয়েছিল জানো, এরপরে হচ্ছে তার মানে এখন আমাদের নিউক্লিক অ্যাসিড জিনিসটা আমরা পেয়ে গেছি। এরপর আবার 1894 সালে আলব্রেট কোসেল হচ্ছে একজন বিজ্ঞানী, সে হচ্ছে এইটার মধ্যে মানে নিউক্লিক অ্যাসিড কিন্তু আবিষ্কার হয়ে গেছে, তাহলে আল্টম্যান কিন্তু নিউক্লিক অ্যাসিড আবিষ্কার করে ফেলছে। এখন এটার মধ্যে যে হচ্ছে দেখে, মানে আমরা সামনে যখন নিউক্লিক অ্যাসিডের স্ট্রাকচার পড়বো তখন দেখবো যে আমরা মেইনলি 3টা জিনিস পাই এটার মধ্যে, একটা হচ্ছে পেন্টোজ সুগার, একটা হচ্ছে নাইট্রোজেন বেস, আর একটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। এখন এই যে নাইট্রোজেন বেস, পিউরিন, পাইরিমিডিন এগুলো যে আছে, প্লাস সুগার আছে, ফসফরিক অ্যাসিড আছে, মানে একটা গঠনটা, এগুলা হচ্ছে আমাদের আবিষ্কার করেছিল আলব্রেট কোসেল। ঠিক আছে, আলব্রেট কোসেল সে হচ্ছে কবে করছে, জাস্ট ওই কাহিনীর 5 বছর পর। দেখো 20 বছর পর 5 বছর পর, মানে অত বেশি কিন্তু কঠিন না মনে রাখা, এই কটা জিনিস মনে রাখলেই হবে। গঠনটা আবিষ্কার করছিল, ঠিক আছে, মানে হচ্ছে যে এটার মধ্যে 2 টাইপের নাইট্রোজেন বেস আছে, পিউরিন, পাইরিমিডিন, আর হচ্ছে আমাদের সুগার, ফসফরিক অ্যাসিড, এগুলা। এরপরে কি আছে দেখো, আছে এরপর আবার বিজ্ঞানী লেভাইনের কাহিনী আসে 1921 সালে। 1800 কাহিনী শেষ, 1900-তে এসে আবার ডিএনএ, আরএনএ এই 2 ধরনের নিউক্লিক অ্যাসিড আবিষ্কার করেন। তাহলে হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিডের যে টাইপগুলো আছে এগুলো হচ্ছে কি লেভাইন, 1921 সালে। আচ্ছা, এরপরে দেখো নিউক্লিক অ্যাসিডের অ্যাকচুয়ালি গঠনে কি কি থাকে। গঠনে থাকে হচ্ছে আমাদের কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস। আর নিউক্লিক অ্যাসিডের নাইট্রোজেন যেটা, এটা থাকে হচ্ছে আমাদের 15%, আর ফসফরাস থাকে হচ্ছে 10%। তাহলে হচ্ছে আমাদের কি কি থাকে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস আর হচ্ছে নাইট্রোজেন, চপ এন, ঠিক আছে, এগুলো থাকে। আর এটার পার্সেন্টেজটা দেখো 15% নাইট্রোজেন আর হচ্ছে ফসফরাস 10%, শেষ। আর 2 প্রকার আমাদের যে নিউক্লিক অ্যাসিড থাকে, এর মধ্যে 90% থাকে হচ্ছে আরএনএ, সাইটোপ্লাজমে, আর 10% থাকে হচ্ছে আমাদের নিউক্লিওলাসে। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড নিয়ে অনেকটা প্রাথমিক আলোচনা হয়ে গেল। আমাদের নিউক্লিক অ্যাসিড নিয়ে আরও অনেক বিশদ আলোচনা আছে, এটার গঠনে যাব আমরা, তারপরে কি কি টাইপ আছে এগুলো হচ্ছে আমরা দেখব ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আজকে আমি আর বড় করতেছি না, কারণ অল্প হইলেও অনেক ইম্পর্টেন্ট জিনিস পড়ানো হয়ে গেছে। তো আজকের জন্য এই পর্যন্তই, ইনশাল্লাহ আর 2টা ক্লাসের মধ্যে আমাদের পুরোটা কমপ্লিট হয়ে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে।